সমকোণী কি করে বুঝলা? সমকোণী, হ্যাঁ, তিনটে কোণ সমান। ভেরি গুড, তিনটে কোণ সমানকে সমকোণী বলি। ইয়েস, সমবাহু, লাইক তিনটে বাহু সমান সমবাহু ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10-এ পড়িস তো বস, মনে রাখিস তুই ক্লাস 10-এ পড়িস। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এদিকে দেখো। সো লাস্ট ক্লাস আই ডিসকাসড অ্যাবাউট, আমি আলোচনা করে দিয়েছিলাম আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন রিলেটেড সব রকম পড়াশোনা আমরা আগের দিন করেছিলাম। দুটো কথা ওখানে বলা হয়নি আমার, যে অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বলি আর উত্তল দর্পণকে আমরা অপসারী দর্পণ বলি। এই দুটো টপিক আমার মিস গেছিল। অবতল দর্পণে যদি দেখি আলোক রশ্মি এলে পরে সেটা একটা বিন্দুতে এসে মিট করে, অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, সেই জন্য অবতল দর্পণকে আমরা বলবো অভিসারী দর্পণ। আর আমরা যদি উত্তল দর্পণ দেখি আলোক রশ্মি এখানে এলে পরে এসে দূরে দূরে পালিয়ে যায়। যেহেতু অবতল দর্পণে আলোক রশ্মি এক জায়গায় এসে মিট করছে এবং অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে, তাই অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বলবো এবং উত্তল দর্পণকে আমরা অপসারী দর্পণ বলবো, এই কারণে যে সেখান থেকে আলোক রশ্মি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। আমাদের আজকের টপিক হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কাকে বলে যদি জানতে যায় তার আগে জানতে হবে যে আলো চলাচল করার জন্য মাধ্যমের কি গুরুত্ব। আলো চলাচলের জন্য মাধ্যম থাকলেও ভালো, মাধ্যম না থাকলেও ভালো, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। যেমন ধরো আলো সূর্য থেকে পৃথিবীতে আসছে মাধ্যম ছাড়াই, আবার জলের ভেতরে আলো চলছে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা মাধ্যমকে দু রকম ভাগে বা 3 রকম ভাগে ভাঙি। কি কি? তো আমরা যদি মাধ্যমের কথা ভাবি তাহলে মাধ্যমকে আমরা মূলত বলবো কি, যে স্বচ্ছ মাধ্যম আর একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কোনগুলো? যেমন ধরো কাঁচ, হিরে, জল, এগুলো হচ্ছে স্বচ্ছ মাধ্যম, আলো এর মধ্য দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। আবার অস্বচ্ছ মাধ্যম যদি দেখো, কাঠ, মানব দেহ, এগুলো হচ্ছে সব আমাদের অস্বচ্ছ, এর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না। এদের মাঝারি আরো একটা মাধ্যম আছে, তাকে বলা হয় ঈষৎ স্বচ্ছ। যেমন তৈলাক্ত কাগজ, এগুলো কোন ক্লাসে পড়েছো? এটা পড়েছো তোমরা ক্লাস 7-8-এ। এছাড়াও হ্যাঁ, ঘষা কাছ হবে। এছাড়াও মাধ্যমকে আমরা দুভাগে ভাঙবো। কি কি? একটাকে বলবো আমরা ঘন মাধ্যম, একটাকে বলবো আমরা লঘু মাধ্যম। ঘন আর লঘু মাধ্যম কাকে বলে? যে মাধ্যমে আলোর বেগ কম, মাথায় রাখবো, যে মাধ্যমে আলোর বেগ কম তাকে বলবো আমরা ঘন মাধ্যম। যে মাধ্যমে আলোর বেগ বেশি, যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে বলবো আমরা লঘু মাধ্যম। যেমন ধরো আমি যদি বায়ু আর জল নিই, বায়ু আর জল, বায়ু আর জলের মধ্যে বায়ু মাধ্যমে আলোর বেগ বেশি, তাই বায়ু হবে লঘু মাধ্যম, আর জল মাধ্যমে আলোর বেগ কম তুলনামূলকভাবে, সেজন্য এটা হবে কি আমার ঘন মাধ্যম। তাহলে যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে কি বলবো অনুষ্প্রিয়া? যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে কি বলে? আমার হাত যথেষ্ট শক্ত, পিঠে পড়লে কিন্তু দাগ পড়ে যায়। দেখো বোর্ডে লেখা আছে, তাও দেখতে পাচ্ছি না, দেখছো? আসলে এই জিনিসটা পড়তে আছে না, আমি ইচ্ছা করে বেঁকিয়ে লিখেছি, করতে পারছি না, শুনে বারবার উচ্চারণ করলাম কথাটা। এটা বেগ, তাহলে ঘন মাধ্যমে বেগ কি হবে? কম। কাঁচ, তাহলে যে মাধ্যমে বেগ কম তাকে বলবো ঘন মাধ্যম, যে মাধ্যমে বেগ বেশি তাকে বলবো লঘু মাধ্যম। মনে থাকবে। যদি আমরা বায়ু আর জল নিই তাহলে বায়ুটা হচ্ছে আমার কি? লঘু মাধ্যম, জলটা হচ্ছে কি? ঘন মাধ্যম। এরকম ভাবে যে মাধ্যমেই আমার বেগ কম বেশি হবে আমরা আলো সাপেক্ষে তাকে লঘু মাধ্যম বা ঘন মাধ্যম বলবো। আমরা কখনো এটাকে ফিজিক্যাল ডেনসিটির সাথে তুলনা করব না। ফিজিক্যাল ডেনসিটি মানে অ্যাকচুয়ালি ভর বা আয়তন, যাকে ঘনত্ব বলি, সেই ঘনত্ব আর আলো সাপেক্ষে ঘনত্ব জিনিসটা পুরোপুরি আলাদা। আলো সাপেক্ষে ঘনত্ব বলতে বোঝায় কোন মাধ্যমে বেগ বেশি, কোন মাধ্যমে কম, কিন্তু ঘনত্ব বলতে কোনটা ভারী এই জিনিস বোঝায়। যেমন ধরো গ্লিসারিন, গ্লিসারিন যথেষ্ট ঘন, কিন্তু গ্লিসারিন হয়তো আলো সাপেক্ষে কি? লঘু মাধ্যম। আমি কথা মানে বলছি। তো নর্মাল ঘনত্বর সাথে আলো সাপেক্ষে লঘু মাধ্যম আর ঘন মাধ্যমের কোনো গুরুত্ব নেই, পুরোপুরি আলাদা।
ঠিক আছে, কনসেপ্ট থেকে আমি বোঝাতে পারলাম জিনিসটা। ওকে, তাহলে স্যার প্রতিসরণ কাকে বলে? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যাবে, তাহলে ধরো এটা যে কোনো একটা স্বচ্ছ মাধ্যম, ধরো এটা বায়ু আর এটা হচ্ছে জল, তাহলে দুটোই অবশ্যই আমার স্বচ্ছ মাধ্যম। দুটো স্বচ্ছ মাধ্যম যেখানে মিশে যায় তাকে আমরা বলি বিভেদ তল, ক্লাস 8 এর কনসেপ্ট। দুটো আলো বা দুটো মাধ্যম যেখানে এসে মিলছে তাকে আমরা বলছি বিভেদ তল। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা বেদ বাক্যের মতো ভাববে, তির্যক, তির্যক কথাটা না লিখলেই ভুল, তির্যক ভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়ে, তখন সেটা কি হয়, দিক পরিবর্তন করে অন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলে যায়। দেখো দিক পরিবর্তন করেছে, কারণ যদি এই বিভেদ তলটা না থাকতো তাহলে আলো কিন্তু এই পথে যেত। হ্যাঁ না বলো? কিন্তু আলো ওই পথে গেল না, দিক পরিবর্তন করে অন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলে গেল। এই ঘটনাটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। তাহলে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে বিভেদ তলে এসে যদি পড়ে তির্যক ভাবে, তাহলে সে দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে দিক পরিবর্তন করে চলে যায়। এই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। কেন এরকম হয়, হঠাৎ করে এরকম করে সরে গেল কেন, দিক পরিবর্তন কেন করলো? তার কারণ হচ্ছে আলোর বেগ। আলোর বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন, একটু আগেই সেটা আলোচনা করে দিলাম যে বিভিন্ন মাধ্যমে তুমি বিভিন্ন বেগ, সেজন্য ঘন লঘু পাচ্ছ। আলোক রশ্মি যখন বায়ু থেকে জল, মানে লঘু থেকে ঘন, ভালো করে বোঝো, আলোক রশ্মি যখন বায়ু থেকে জল মানে লঘু থেকে ঘন মাধ্যমে আসছে, তখন দেখো এটাকে আমরা বলি অভিলম্ব। এটাকে বলি অভিলম্ব, কারণ এই তলের উপর এটা লম্ব, এই অভিলম্বের দিকে সরে আসে। তাই মাথায় রাখবো, আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে যাবে অভিলম্বের দিকে সরে আসে, আমি অভি লিখলাম, অভিলম্বের দিকে সরে আসে, এটা মাথায় রাখবো আমরা। আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয়, এটা সব সময়। আর একটা কি পাবো, আলোক রশ্মি তাহলে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, আলো যে পথে আসে সে পথে ফেরতও যেতে পারে। তাহলে উল্টোটাও তো হতে পারে, যে আলো এইভাবে এসছে দিয়ে এইভাবে গেল, উল্টো হতে পারে যে আলো এই পথে এসে এদিকে যাবে। যেহেতু আলো সরল রেখায় চলে, তবে এটা বলতে পারি যে আলো যে পথে আসে সে পথে ফেরত যেতে পারে। কেন? আলো সরল রেখায় চলছে। এক্স্যাক্টলি আমি বলছি, ধরো একটা ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ডের গুটিগুলো দেখবে সবসময় সরল রেখায় চলে। কোনোদিন এখন এরকম মারলাম এরকম করে ঘুরে এইদিকে চলে এলো, হবেই না কোনোদিনও। তুমি অ্যাঙ্গেল করে মারলেও সেটা স্ট্রেট লাইনেই যাবে। তাহলে ক্যারাম বোর্ড যদি এরকম বড় হয়, আমি যদি একটা গুটিকে এম করে মারি, ওই কাঠে লেগে যদি সেকেন্ড পকেট হয় আমার, তাহলে আমি উল্টো ভাবে ভাবতে পারি, সেকেন্ড পকেট থেকে এক্স্যাক্টলি সেম জায়গায় মারলে আমার হাতে এসে স্ট্রাইকার চলে আসবে, ইয়েস অর নো? তাহলে সরল রেখা বরাবর চলছে, তাহলে সরল রেখায় চলছে বলে যে পথে গেল সে পথে ফেরত আসতে। তাহলে এখানেও তাই হচ্ছে, আলো যখন এই পথ দিয়ে এইদিকে যাচ্ছে, তাহলে উল্টোটাও হতে পারে, আলো এই দিক দিয়ে গিয়ে এইদিকে ফেরত যেতে পারে। এবার যদি তাই হয়, আলোক রশ্মি যদি এই দিক থেকে এইদিকে যায়, তাহলে এখন কি আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে? হ্যাঁ না বলো? তাহলে সেকেন্ড কেস আমি যখন দেখছি আলো এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আমি যদি তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে এই দিক থেকে ধরো আলো এদিকে যাচ্ছে, তাহলে এখন আলো ঘন থেকে লঘুতে যাচ্ছে। তো দেখো যখন ঘন থেকে লঘুতে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, হ্যাঁ না বলো? তাই লঘু থেকে ঘনতে গেলে যদি অবিলম্বের দিকে সরে আসে, ঘন থেকে লঘু গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, এই কথাটা কিন্তু মাথায় রাখবো আমরা। ছবি আঁকার সময় এটা কিন্তু যদি মেনটেন না করো, ছবি কেটে ক করে দেবে, শূন্য, জিরো, বাদ, ভাগ। সো এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আলোক রশ্মি লঘু থেকে ঘন গেল মানে অবিলম্বের দিকে সরে আসে, অভি লিখেছি অবিলম্ব। আর যখন ঘন থেকে লঘু যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই দুটো কনসেপ্ট আমরা এখান থেকে মাথায় রাখবো। প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়। কি করে বুঝলেন স্যার চ্যুতি হয়? এদিকে তাকাও। আমরা বলেছিলাম চ্যুতি কাকে বলে, যেদিকে যাওয়ার কথা আর যেদিকে গেলে তাদের মধ্যবর্তী কোণ। হ্যাঁ না বলো? আগের দিনে বুঝিয়েছিলাম। তাহলে যেদিকে গেলে আর যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে গেলে, তাহলে এটা যদি না থাকতো আলো কোন দিকে যেত? আলো সোজা বেরিয়ে যেত। যেহেতু এটা আছে বলে আলো এদিকে বেঁকে গেছে, তাহলে আমরা কি বলবো যে এই জিনিসটা চ্যুতি কোণ? তাহলে আমরা লঘু থেকে ঘনর ক্ষেত্রে দেখছি এটা চ্যুতি কোণ। হ্যাঁ না বলো? তাহলে আমরা এই চ্যুতি কোণের রাশিমালা এখন নির্ণয় করব। মন দিয়ে শুনবে একটু। হ্যাঁ বলো, ঠিক আছে? তাহলে আমরা আলোক রশ্মির লঘু থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালাটা নির্ণয় করবো। ওকে, দেখো চ্যুতি কোণ মানে ওই ওই জায়গাটা বার করতে হবে, তাই চ্যুতি কোণ ওইটা। আচ্ছা তুমি বলো,
যে এখানে দিয়ে একটা লম্ব টানা হয় আর এখানে দিয়ে একটা সোজা টানা হয়, এই দুটো কোণ কি সমান হয়? কেন হয়? বিপ্রতীপ। তাহলে তুমি ভাবো যে এটা যদি বিভেদ তল হয়, এইটা লম্ব তো, হ্যাঁ না না বলো, এটা লম্ব তো, তাহলে এটা নাম দাও M1 M2, আর এই রেখার এই রেখা কি সোজা, হ্যাঁ না না বলো, এরকমই তো, কারণ এটা না থাকলে তো এইভাবেই যেত। তাহলে এটার নাম যদি আমি PQ দিই, তাহলে এই কোণ আর এই পুরো কোণটা কি সমান হবে, হ্যাঁ না না বলো। কেন হবে? বিপ্রতীপ। আমি কি ঠিক বলছি? তাহলে লজিক্যালি আমি এখানে ও নাম দিই POM1, তাহলে কোণ POM1 সমান কত হবে না, তো M2OQ, হ্যাঁ না না বলো, M2OQ। ঠিক বলছি? আমরা আগের দিন পড়েছিলাম আপতন কোণকে আমরা কি দিয়ে লিখি, I দিয়ে, হ্যাঁ না না বলো। তাহলে এটাই কি আমার আপতন কোণ, হ্যাঁ না না বলো, এটাই কি আমার আপতন কোণ I, সমান কোণ M2OQ। কোণ M2OQ মানে কি? মানে কি এই কোণটা প্লাস এই কোণটা, হ্যাঁ না না বলো, এই দুটো কোণের সমষ্টি। আচ্ছা এইটাকে কি আমরা চ্যুতিকোণ বলেছি, হ্যাঁ না না বলো। তাহলে এইটা যদি চ্যুতিকোণ হয়, এটা মানে কত, ডেল্টা, হ্যাঁ না না বলো। আর ডেল্টা প্লাস এইটার সাথে প্লাস এই কোণটা, এই কোণটাকে কি আমরা প্রতিসরণ কোণ বলবো, হ্যাঁ না না বলো। তাহলে এটাকে কি দিয়ে লিখবো আমরা প্রতিসরণ কোণকে? তাহলে ডেল্টা প্লাস আর, তাহলে চ্যুতির মান ডেল্টা সমান কত পেলি, I মাইনাস আর। বল এটা কে বুঝিসনি? ক্লিয়ার হয়েছে? কিন্তু শুধু এই 3 লাইন লিখলে কি হবে না, তার আগে যে আমি এতক্ষণ ধরে বকলাম সেগুলো কিন্তু লিখতে হবে। তাহলে যদি চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করতে দেয়, শুধু এই 3 লাইন লিখে দিলাম হবে না, তার আগে কিন্তু আমাকে যা বকলাম সেগুলো সব কিন্তু লিখতে হবে। বলো কি বলছো কে? এই রশ্মিটা সমান তো এইভাবে, আর এটাও এইভাবে সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে না, বিপ্রতীপ। তাই তো করেছি বাবা, ঠিক আছে হলো। তাহলে আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেলে I মাইনাস আর হয়। এখানে বলতো I বড় না আর বড়? অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমরা I বড়। তাহলে উল্টোটা ভাব, তাহলে আলোক রশ্মি যখন ঘন থেকে লঘুতে যাবে তখন কি হবে, আর মাইনাস I, হ্যাঁ না না বল। বুঝতে পারলাম না? তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, চ্যুতিকোণ যদি I মাইনাস আর হয়, তাহলে উল্টোটা হবে, যখন ঘন থেকে লঘুতে যাবে তখন চ্যুতিকোণ কত হবে, আর মাইনাস I। তাহলে এই দুটো সিচুয়েশন আমরা মাথায় রাখবো, আমাদের নোটসে ইন ডিটেইল লিখে দেওয়া আছে, চিন্তা করো না, স্টাডি ম্যাটেরিয়ালে তোমরা ইন ডিটেইল পাবে। স্টাডি ম্যাটেরিয়ালে দেখবে দুটো আলাদা করে ছবি আঁকা আছে, আলাদা করে ছবি করে দেওয়া আছে, এক্স্যাক্টলি দেখো যা বলেছি তাই আছে। সো ডেল্টা ইকুয়াল টু I মাইনাস আর আর ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস I, এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো চ্যুতিকোণের সাপেক্ষে। তাহলে আলোক রশ্মির চ্যুতিকোণ নির্ণয়টা কি আমরা এখানে বুঝলাম। তাহলে আলোক রশ্মি ধরো আলোক রশ্মি 45 ডিগ্রি কোণ করে এলো আর 30 ডিগ্রি কোণ করে বেরিয়ে গেল, চ্যুতিকোণ কত হবে, 45 মাইনাস 30, তাহলে চ্যুতিকোণ কত হবে, 15 ডিগ্রি, হ্যাঁ না না বলো। তাহলে দেখো ও 15 ডিগ্রি বেঁকে গেছে। আমি কি ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে যে পথে যাওয়ার কথা ছিল আর যেদিকে গেল তাদের মধ্যবর্তী কোণকে আমরা কি বলছি, চ্যুতিকোণ। তো ডেল্টা ইকুয়াল টু I মাইনাস আর, এখানে আইটা হচ্ছে আপতন কোণ আর আরটা কি, প্রতিসরণ কোণ। আপতন কোণের সাথে প্রতিসরণ কোণকে যদি বাদ দাও তাহলেই তুমি মাথায় রাখবে চ্যুতিকোণ এখানে পাবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ওকে, আমরা এবার পয়েন্ট করব আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্র এটা কি প্রতিসরণ কোণ, আর এই কোণটা কি হবে, আপতন কোণ। এত ঠিক আছে। আমি ধরলাম এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, আমি জানি না কি মাধ্যম, জল বায়ু, বায়ু জল, জল কাঁচ, যা ইচ্ছা হতে পারে। আমি ধরে নিলাম যে আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যাচ্ছে। এখানে আপতন কোণ কোনটা, এমালটা আপতন কোণ, আর প্রতিসরণ কোণ কোনটা, এটা। এতটুকু ঠিক, এতটুকু বোঝাতে পেরেছি সবাইকে আমি। প্রতিসরণের সূত্র কি, প্রথম সূত্রটা আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, যেটা এক্স্যাক্টলি আমাদের প্রতিফলনের সূত্রের মতোই। 2 নম্বর সূত্রটা কি, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত
ধ্রুবক হবে যখন আমি আলোক রশ্মির বর্ণটা একই রাখবো এবং মাধ্যম দুটো একই রাখবো। তার মানে যদি আমি দুটো মাধ্যমকে না পাল্টাই, মাধ্যম দুটো একই থাকে, আর ধরো এই আলোক রশ্মিটা যদি না পাল্টাই, তাহলে এটাকে বলবো আমরা নির্দিষ্ট বর্ণ। বর্ণ নির্দিষ্ট মানে কি, লাল আলো তো লাল আলো, হলুদ আলো তো হলুদ আলো, সবুজ আলো তো সবুজ আলো, যা দরকার নির্দিষ্ট বর্ণ। তাই দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা একটা কথা মাথায় রাখবো যে নির্দিষ্ট বর্ণ আর কি বলেছিলাম, ও নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন, দন্তস্বয়কার হ্রস্বই দন্ত নয়, ইংলিশে এটাকে বলা হয় SINE, এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক হয়। খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা। এটা আবিষ্কার করেছিলেন বা এটা মোটামুটি ডিসকভার করেছিলেন বিজ্ঞানী স্নেল। তাই এটাকে অনেক সময় বলা হয় স্নেলের সূত্র। স্নেলের সূত্র, স্নেল বানানটা মাথায় রাখবে, SNAIL নয়, SNELL। স্নেল মানে শামুক, SNELL। তাহলে বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে এই সূত্রটাকে দেওয়া হলো স্নেলের সূত্র। সূত্রের কথা মাথায় রাখো যে নির্দিষ্ট বর্ণ নির্দিষ্ট মাধ্যম, এই দুটো যদি না কাজ করে বা এই দুটো যদি নির্দিষ্ট না থাকে, তাহলে পরে সূত্রটা কিন্তু কোনো রকম ভাবে কাজ করবে না। যেমন বয়েলের সূত্রে উষ্ণতা আর ভর কি ছিল আমাদের, ধ্রুবক। সেরকম এখানে বর্ণ আর মাধ্যমটা কি হতে হবে, ধ্রুবক। যদি বর্ণ আর মাধ্যম ধ্রুবক না হয় সূত্র কিন্তু কাজ করবে না। এবং এই সূত্র থেকে আমরা আরো দুটো জিনিস জানতে পারছি যে সাইন কি জিনিস। আমরা প্লিজ বাড়ি যাও, কোনো ব্যাপার নাই, আমরা সাইনটা বুঝবো। আমরা যখন ত্রিকোণমিতি পড়বো আমাদের স্যার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এরকম অনেক রকম জিনিস পড়াবেন। এগুলো কি যদি জানতে চাও, এগুলোর অরিজিন যে কি করে এসছে, কেন সাইন নাম দিয়েছে, এর একটা ডেডিকেটেড ভিডিও 8 ঘন্টার আমার দেওয়া আছে। অবশ্যই তোমাদের স্যার যখন ট্রিগোনোমেট্রি পড়াবেন তখন ওই ভিডিওটা দেখে নিতে পারো। কেন বলছি, স্যারদের হয়তো সময় হয় না, যেহেতু মানে অঙ্ক বলতে চলো অঙ্ক করি, অঙ্কের আগে থিওরি আছে সেটা অনেকে মানে করতে চায় না, বা অনেক স্যার করান না, যে লাগে না, যেহেতু আমাদের অবভিয়াসলি তোমাকে নিশ্চয়ই মাধ্যমিকে জিজ্ঞেস করে সাইন থিটা কেন হলো। ফিজিক্সে আমাদের কি কেন প্রশ্ন আছে, যে এটা কেন কেন কি। অঙ্কে তো এরকম নাই, অঙ্কে কেন বালাই নাই, অঙ্কে চলো করি, ঠিক আছে চলো করি, আর কিছু নাই। তোদের বলছিল কোষে দেখি, তাই না, লাইক দিস, মানে অঙ্ক দেখলাম চলো করি। তাহলে কেন হয় এটা জানতে গেলে ওই ডেডিকেটেড 8 ঘন্টার ভিডিও যদি আমি এখন বলতে যাই, বেকার ক্লাস মিস হবে, লাভ নাই। যদি মনে হয় যে দেখে আমার যে ঠিক আছে কোনো জায়গায় ডাউট আছে আমাকে বলো, আমি বলে দেবো, অবভিয়াসলি ছেড়ে দাও। এবার এই সাইন থিটাকে যদি দেখি, তাহলে সাইন থিটার ক্ষেত্রে এরকমই একটা ত্রিভুজ পাই আমরা। এই ত্রিভুজটাকে যদি কোণের ভিত্তিতে বলি, রাজদীপ দাঁড়াও তো একটু, হ্যাঁ তুমি দাঁড়াও, এটাকে কোণের ভিত্তিতে কি কোণী ত্রিভুজ বলতে পারবো? করকম কোণের ভিত্তিতে ত্রিভুজ হয়, প্লিজ ওকে বলতে দাও। কোণের ভিত্তিতে ক রকমের ত্রিভুজ হয়? 6 রকমের। ভেরি গুড। কি কি রকমের হয়? এই 6 রকমের ত্রিভুজের নাম বল। দাঁত বের করো না, বোর্ডে ডাকবো, অনলাইন রেকর্ড হচ্ছে, ভালো লাগবে তোমাদের ব্যাচ থেকে তো 245 কে 6 দিয়ে ভাগ করতে পারেনি একজন, বলো 6 রকম ত্রিভুজের নাম বলো। সমকোণী, আচ্ছা সমকোণী ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ, আর আমি বলেছি কোণের ভিত্তিতে, হ্যাঁ বাবা কোণের ভিত্তিতে। এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু, সমকোণী, সমবাহু, কত রকমের ত্রিভুজ আছে। খালি বলে দিও না স্যার এটা এবিসি ত্রিভুজ, খালি এটুকু বলে দিও না, হ্যাঁ বলে দিও না, এটা জানো না কি ত্রিভুজ। হ্যাঁ সমকোণী কি করে বুঝলা? সমকোণী, হ্যাঁ 3টে কোণ সমান, ভেরি গুড।
তিনটে কোণ সমানকে সমকোণী বলি। ইয়েস, সমবাহু, লাইক তিনটে বাহু সমান সমবাহু ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10-এ পড়িস তো বস, মনে রাখিস তুই ক্লাস 10-এ পড়িস যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এদিকে দেখো, এটাকে কি বলা হয়? লম্ব। এটাকে বলা হয় অতি, এটাকে বলা হয় ভূমি। কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। হ্যাঁ না বলো। আবার দেখো, এই কোণের সাপেক্ষে কিন্তু উল্টো হয়ে যাবে। ঠিক আছে, কোন কোণের সাপেক্ষে বলছো সেটা ভাবতে হবে। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে। এই কোণটাকে যদি থিটা লেখো তাহলে সাইন থিটা মানে লেখা যায় লম্ব বাই অতিভুজ। সেরকম কস থিটা মানে লেখা যায় ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে লেখা যায় লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটাটা ত্রিকোণমিতিতে কাজে লাগে, কোণ পরিমাপ করতে কাজে লাগে, কোন ত্রিভুজের লম্ব অতিভুজ এগুলো নির্ণয় করতে কাজে লাগতে পারে। এটুকু আমরা জেনে রাখলাম। আমরা সাইনকে এসআইএন সিন লিখবো না, সাইন। অনেকে সিন থিটা বলে, না, বলতে ভুল করো, সাইন থিটা। সাইনকে তো আমরা ছোট করে লিখছি, অ্যাকচুয়াল কথাটা এসআইএনই, সাইন। তো সাইন। এবার আমাদের স্নেল কি বলছে? বলছে আপতন কোণের সাইন। এটা কি থিটা কোণের সাইন? হ্যাঁ না বলো, সাইন থিটা। তাহলে আপতন কোণ কত? তাহলে আপতন কোণের সাইন কত হবে? সাইন আই। হ্যাঁ না বলো। তাহলে আপতন কোণের সাইন মানে সাইন আই। আর কি বলেছে? প্রতিসরণ কোণের সাইন। তাহলে প্রতিসরণ কোণের সাইন কত হবে? তাহলে এদের অনুপাত বলেছে, কি হবে? এইটাই কি ঠিক? তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কি আমার এখানে? ধ্রুবক। এই ধ্রুবকটা কিসের উপর নির্ভর করবে? এই যে দুটো জিনিস আছে, নির্দিষ্ট বর্ণ আর নির্দিষ্ট মাধ্যম। তাহলে এই ধ্রুবকটাকে আমরা একটা বিশেষ নাম দেব। এই ধ্রুবকটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। এই ধ্রুবকটাকে বলবো আমরা প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কাকে বলে? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। হ্যাঁ না বলো। এটাকে বলবো আমরা কি? প্রতিসরাঙ্ক। এখন প্রতিসরাঙ্ককে দুভাগে ভাগ করা হয়। প্রতিসরাঙ্ককে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? আপেক্ষিক, একটি মাধ্যম সাপেক্ষে অন্য একটি মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলি আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ধরো জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচ সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক, জল সাপেক্ষে হীরে। এই যে দুটি মাধ্যমের সাপেক্ষে আমরা প্রতিসরাঙ্ক বার করছি, এটাকে বলবো আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে যে কোনো দুটি মাধ্যম এর সাপেক্ষে প্রতিসরাঙ্ককে আমরা বলবো আপেক্ষিক। একটা সাপেক্ষে আরেকটা। যেমন ধরো এখানে যে প্রতিসরাঙ্কটাকে পেলে, এই প্রতিসরাঙ্কটা হবে এক মাধ্যম সাপেক্ষে 2 নম্বর প্রতিসরাঙ্ক। হ্যাঁ না বলো। কারণ 1 নম্বর সাপেক্ষে এটা 2 নম্বরের। কেন? কারণ আলো 1 থেকে 2-এ আসছে। আমি কি বলতে পারলাম? প্রতিসরাঙ্ককে একটা বিশেষ চিহ্ন দ্বারা লেখা হয়, এটাকে বলা হয় মিউ। দেখে নাও ভালো করে, এরকম ইউ লিখে একটা বাঁদিকের চিহ্ন, বা তুমি এইভাবে লিখতে পারো, এইটা হচ্ছে মিউ। দেখে নাও, তোমার মতো করে লিখতে পারো। তাহলে প্রতিসরাঙ্ককে আমরা কি দিয়ে লিখবো? মিউ দ্বারা। মিউ দ্বারা। এখন এই প্রতিসরাঙ্ক মিউ হলে পরে এটাকে বলছি আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে 1 থেকে 2-এ যাচ্ছি, এবং প্রতিসরাঙ্ককে আমরা লিখি কি দিয়ে? মিউ দিয়ে। তাই এখানে যে সাইন আই বাই সাইন আর আছে, এটাকে আমরা লিখবো 1 মিউ 2। ভালো করে দেখো, 1 মিউ 2 মানে 1 থেকে 2-এ যাচ্ছি, 1 থেকে 2-এ যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? দূর। আপেক্ষিক প্রতিসরাঙ্কের পর আমরা পড়ব পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে যদি আমি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রকাশ করি, তখন তাকে বলবো কি? পরম প্রতিসরাঙ্ক। আর কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে যদি অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে প্রকাশ করি, তখন তাকে কি বলবো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। উদাহরণ দিচ্ছি,
পরম প্রতিসরাঙ্ককে শুধুমাত্র আমরা এই চিহ্ন দ্বারা লিখি, মিউ। এখানে 1 2 লিখি না কেন? পরম, এটা অ্যাবসলিউট। যেমন ধরো আমি যদি বলি যে জল সাপেক্ষে, কি হয়েছে তোদের? বায়ু বায়ু, শোনো আমাকে জিজ্ঞেস কর না। জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা জল মানে আমরা এটাকে লিখি কি? ওয়াটার। আর কাঁচকে কি লিখি? গ্লাস। সেই জন্য আমরা এটাকে সবসময় ডব্লিউ মিউ জি দিয়ে প্রকাশ করি। কেন ডব্লিউ মিউ জি? কাঁচের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? ডব্লিউ, ওয়াটারের সাপেক্ষে। তো যার সাপেক্ষে সেটাকে বাঁ দিকে লিখবো। আবার যদি শুধুমাত্র কাঁচের পরম প্রতিসরাঙ্ক লিখতাম, কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে আমি লিখতাম মিউ জি। কেন মিউ জি লিখতাম? শুধু গ্লাস, আগে কিছু নাই, মানে এটা কি? পরম, এটা পরম। বুঝতে পারলাম আমি জিনিসটা? আমি কি বুঝতে পেরেছি জিনিসটা? তাহলে এই হচ্ছে গল্প। এখন পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আপেক্ষিক প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে। 1 মিউ 2, এটাকে কি বলবো? আপেক্ষিক না পরম? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অবভিয়াসলি দেখতে পাচ্ছ ভাই। এই 1 মিউ 2 মানে লেখা যায় মিউ 2 বাই মিউ 1। এই মিউ 2টা কি পরম প্রতিসরাঙ্ক? হ্যাঁ না বলো? তাহলে এটা আপেক্ষিক, এটা কি? পরম। তাহলে 1 মিউ 2 সমান মিউ 2 বাই মিউ 1। এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান দুটো পরম প্রতিসরাঙ্কের অনুপাত। 1 মিউ 2 ইকুয়াল টু কত হবে? তাহলে মিউ 2 বাই মিউ 1। এটা মাথায় রাখবো আমরা। 1 মিউ 2 সমান মিউ 2 বাই মিউ 1, এটা আমরা মাথায় রাখবো। আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার করাতে পেরেছি। এবার এই সূত্রটাকে যে একটু ভাবি, এই সূত্রটাকে নিয়ে একটু যদি ভাবি, এদিকে দাঁড়াও। তাহলে আমরা এখানে দেখলাম 1 মিউ 2 মানে সাইন আই বাই সাইন আই, এটাকে যদি মিটিয়ে দিই, হ্যাঁ না বলো? এখানে কি পেলাম? 1 মিউ 2 মানে সাইন আই বাই সাইন আর। ভালো করে দেখবি, 1 মিউ 2 মানে পেলি সাইন আই বাই সাইন আর। আচ্ছা, আমরা এক্ষুনি কি বললাম আলো যে পথে আসে আবার সে পথে ফেরত যেতে পারে? তাহলে আলো যদি এই দিক থেকে এইদিকে আসে, তাহলে আলো এই দিক থেকে এইদিকে ফেরতও তো যেতে পারে। তাহলে আলো যখন এই দিক থেকে এইদিকে ফেরত যাবে, তখন 1 মিউ 2 লিখবো না 2 মিউ 1 লিখবো? নিশ্চয়ই 2 মিউ 1 লিখবো। কেন? 2 থেকে 1 যাচ্ছিস বাবা। তো যখন, ভালো করে দেখবে এদিকে, প্লিজ এদিকে দেখবে, যখন 2 থেকে 1 যাচ্ছিস তখন আপতন কোণ কি? এইটা আর, হ্যাঁ না বল? আর প্রতিসরণ কোণ কি? আই। তাহলে 2 মিউ 1 মানে কি? সাইন আর বাই সাইন আই হবে, হ্যাঁ না বল এবার? তাহলে 2 মিউ 1 মানে কত হবে? সাইন আর বাই, এই দুই জায়গাটা কে বুঝলি না বল? কে বুঝিসনি বল? কার মাথায় এতটা ডাল আছে বল আমাকে? বুঝনি? সরে যাবো। ক্লিয়ার? এবার যদি আমি 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 করি, দেখ তো কেটে কুটে কত হয়? হয় না? হয় না বলতো কাটাকুটি গেলে? দেখ বাবা, কেটে দি, বুঝবি না, বলবি স্যার কি হয়ে গেল? কি করছিস তোরা? সাইন আই সাইন আর সাইন আর কেটে গেল। তাহলে 1 মিউ 2 মানে কত ছিল? 1 বাই, হবে না? হবে না বল? 1 মিউ 2 মানে কি? 1 বাই 2 মিউ 1 হবে। এটা মানে কত? 1 তো, হ্যাঁ না বল? 1 মিউ 2, 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 মানে কি 1, হ্যাঁ না বল? তাহলে 1 মিউ 2 সমান কি 1 বাই কত হবে? 2 মিউ 1। এটা কি মাথায় রাখবো? এটা কি মাথায় রাখবো? সম্পর্ক কি বোঝাতে পারলাম? এটা মানে কি? এটা মানে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক এক সাপেক্ষে, হ্যাঁ না বল? আর এটা কি? এক মাধ্যমের প্রতিসরাঙ্ক দুই সাপেক্ষে। তার মানে জল সাপেক্ষে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি 4/3 হয়, তাহলে জল সাপেক্ষে বায়ুর কত হবে? বল, বলতে পারিস না? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তাহলে জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক যদি 4/3 হয়, তাহলে জল সাপেক্ষে বায়ুর কত হবে? 3/4। যদি এই কোশ্চেনটা খুব খারাপ না হয়, এবছর মাধ্যমিক ভৌত বিজ্ঞান কোনো পরীক্ষা হয়নি, এই কোশ্চেনটা আসবে 2025 মাধ্যমিকে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোনো টেস্ট পেপারে নাই, কোনো জায়গায় নাই। কিন্তু কেন বলছি ইম্পর্টেন্ট? বিকজ একদম কনসেপচুয়াল কোশ্চেন। যে তোমাকে একটা কোশ্চেন দিয়ে তো, দুটো কোশ্চেন, 5টা কোশ্চেন দিয়ে সরকার তো তোমাকে জাজ করবে যে তোমার ব্রেন কতটা, ঠিক না? ঠিক নয়? তোমাকে 100তে 100 তো তোমাকে দেবেই সরকার, বসে আছে দেওয়ার জন্য। কিন্তু তুমি কি ক্যাপেবল সেই 100 পাওয়ার জন্য? তার জন্য তো তোমাকে 4টে কোশ্চেন তো দেবেই, যে টেস্ট করার জন্য, দেখি ছেলেটার মধ্যে কি আছে, ঠিক বলছি তো? তাহলে সেই কোশ্চেনটা তখনই পারবো যদি আমরা কনসেপ্ট ঠিক রাখি।
এমনও হয়েছে যে ক্লাসের ফার্স্ট সে ভৌত বিজ্ঞানে 100 পায়নি, অথচ 10th যে রোল সে 100 পেয়ে গেছে। আমার কাছে উদাহরণ আছে এরকম। কেন হয়েছে? তার কারণ কি, সে কনসেপচুয়ালি বুঝেছে, 1 নম্বর রাট্টা মেরে গেছে, মুখস্থ করে গেছে। তো বারবার বলছি, ভৌত বিজ্ঞান মুখস্থ দিয়ে হবে না। ভৌত বিজ্ঞান বোঝো, বোঝার পর সংজ্ঞা মুখস্থ করো, না বুঝে মুখস্থ করা বেকার। এতটুকু ক্লিয়ার করতে পারলাম? তাহলে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলোকে, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে পুরোটা? আমরা এখানে আপেক্ষিক আর পরম প্রতিসরাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। স্নেলের সূত্র, এই পুরো জিনিসটা, হ্যাঁ না বলো? আমি পুরোটা কি স্নেলই পড়াচ্ছি এখন থেকে? স্নেলের সূত্র সব সময় প্রয়োগ করা যায়, এক্সেপ্ট সিম্পল একটা কেস। একটা কেসে আমরা স্নেলের সূত্রকে প্রয়োগ করতে পারি না। কখন স্যার? না তো যদি লম্ব আপতন হয়, আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, ধরো কোনো একটা জায়গায় আলোক রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে, প্রতিফলনে কি বুঝিয়েছিলাম? যে আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে পালিয়ে যাবে, হ্যাঁ না বলো? যেটা আমাদের আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গেলে যা হয়, আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে যে পথে যায় সে পথে আবার কি হয়, ফেরত চলে আসে, এবং চ্যুতি কোণ কত হয়? আজকে প্রশ্ন দিয়েছিলাম আমি 180 ডিগ্রি। এবার আমরা যদি দেখি প্রতিসরণের ক্ষেত্রে, তাহলে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি যদি সোজা এরকম ভাবে আসে, তাহলে আলোক রশ্মি সোজাই বেরিয়ে যায়। এখন আলোক রশ্মি যদি জলের ওপর এরকম লেজারটাকে সোজা মারা হয়, ও সোজা বেরিয়ে যাবে, দিকের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমি আগের গুলোতে প্রত্যেকটাতে দেখবে তির্যক ভাবে এঁকেছিলাম। তির্যক এঁকেছিলাম বলে দিক পরিবর্তন হচ্ছিল, সোজা হলে দিক পরিবর্তন হবে। আমি কি বুঝতে পেরেছি? এবার তাহলে এখানে আপতন কোণ কত হবে, কে বলতে পারবে? বলো দীপ্র। 0 ডিগ্রি। ভেরি গুড। কেন? দেখো এটা তো অভিলম্ব, হ্যাঁ না বলো? এটা অভিলম্ব, আর আলোক রশ্মি এইভাবেই আসছে, হ্যাঁ না বলো? তার মানে অভিলম্বের সঙ্গে আলোক রশ্মি সোজাসুজি পড়ছে, মানে অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি, হ্যাঁ না বলো? ভালো কথা, এদিকে দেখা, বুঝতে পারছিস না? ধর এটা আলোক রশ্মি নয়, এটা অভিলম্ব, আলোক রশ্মি এভাবে এসেছিল, এটা আপতন কোণ তো, এটা রশ্মি তো। এবার রশ্মিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, বল আপতন কোণ কমবে না বাড়বে? কমতে কমতে একদম সোজা চলে এলে কি হবে? বল, এবার বুঝতে পেরেছি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে যদি আলোক রশ্মি সোজা ভাবে পড়ে, তাহলে 0 ডিগ্রি আপতন কোণ হবে, প্রতিসরণ কোণ কত হবে? অনেকে কি হয়, এরপরও দেখবে অনেকে ভর্তি হবে ফার্স্ট টার্মের পর, এবার এগুলো তো ফার্স্ট টার্মে পড়ানো হয়ে যাবে আমার, যে তাদেরকে যখন এই কোশ্চেনটা করা হয়, তারা বুঝতে পারে না যে এটা কেন i=0 হয়। স্যাররা বলেছে এটা i=0 হয়, কিন্তু কেন 0 হয় সেই জায়গাটা নিজেও কোনোদিন রিয়ালাইজ করে না, স্যারও হয়তো ভেঙেছিল বলে না। এইটা বলতে গেলে আমাকে দুটো কথা এক্সট্রা বলতে হলো, তো বলতে হলো না? তাহলে আমাকে এক্সট্রা কথা বলতে হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। এবার যখন এই প্রশ্নটা দেব, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে, আমি আশা করব। যখনই পারবে না তখন মাথা খারাপ হয়ে যায় আমার, যে আমি এত পরিশ্রম করে বোঝাচ্ছি, তুমি কেন পারবে না? তার জন্য পরীক্ষায় যারা r=2 এর প্রমাণ পারোনি, আগের দিন বারবার বলে দিয়েছিলাম কিনা বল, যে পরীক্ষা আমি প্রমাণটা দেবই। আমি আজকে দুটো প্রমাণ করবো, আমি দুটো প্রমাণই পরের দিন পরীক্ষায় দেবো। যদি দুটো প্রমাণই না করো, বাস আমি পরের দিন চামড়া তুলে দেবো। বাই সিম্পল কথা, আমি খেটে পড়াবো, তোমাকে খেটে পড়ে আসতে হবে। দুটোর মধ্যে একটা পারলাম না, সেটা আলাদা কথা। সেই জন্য বলেছিলাম সরে যাও। ওর পায়ের অসুবিধা আছে, আমি দেখেছি। ওকে বল এবার, ঠিক আছে? এবার আসো এদিকে, বসো। ঠিক আছে, এত ক্লিয়ার হয়েছে? আচ্ছা যাও, বস বস। তাহলে আমরা কি বলছিলাম? লম্ব আপতন। তাই লম্ব আপতনের ক্ষেত্রে কি হলো? 0 0। মনে রাখবো, তোমাদের অঙ্কে স্যার শিখিয়ে দিবেন, মনে রাখবো sin 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 0 হয়। sin 0 ডিগ্রির ভ্যালু কত হয়? 0। এবার তুই বল, ফর্মুলা কি ছিল? 1μ2 মানে কত? sin i বাই। এবার sin i, i এর ভ্যালু কত? 0। তাহলে 1μ2 মানে sin 0 বাই sin 0, মানে 0/0। 0/0 মানে কি হয়? অসংজ্ঞাত, ইনফিনিটি নয়। সামথিং বাই 0 কি হয়? ইনফিনিটি। 0/1 কত হয়? 0। 0/0 কি হয়? আনডিটারমাইন্ড বা। তাহলে অসংজ্ঞাত আর মিউটাকে কি আমরা ধ্রুবক বলেছিলাম, হ্যাঁ না বল? কোনো কিছু ধ্রুবক, সেটা কি অসংজ্ঞাত হতে পারে? ধ্রুবক মানে কি বলতো? ধ্রুবক রাশি 2 4 6 8 10 15 এগুলো তো ধ্রুবক। সেই মানটা কি কোনোদিন অসংজ্ঞাত হতে পারে? নো।
তাহলে এটা কোনোদিন অসঙ্গত হতে পারে না, আবার এদিকে অসঙ্গত আসছে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। আমি কি বোঝাতে পারলাম? তোমাদের মিশন কিন্তু এই কোশ্চেনটা দেবে যে স্নেলের সূত্র কেন লম্ব অপতনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, তখন এই ভেঙে লিখতে হবে পুরো জিনিসটা। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা যে কেন প্রয়োগ করা যায় না? বলবে আমাকে কনসেপ্ট, প্লিজ। কনসেপ্ট ক্লিয়ার করাতে পেরেছি? পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করাতে পেরেছি আমি? তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা এই প্রতিসরাঙ্কটা পড়লাম। পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোক রশ্মির বেগের একটা সম্পর্ক আছে। পরম প্রতিসরাঙ্কের সঙ্গে টপিক লিখবো আলোর বেগের সম্পর্ক। পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক, টপিকের নাম লিখো। পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক। এতদূর কি ক্লিয়ার? কোনো জায়গায় ডাউট আছে বলতে পারো? নির্লজ্জ হয়ে জিজ্ঞেস করো যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আপনি বুঝিয়ে দেন। দেবাদিদা বুঝতে পারছো সব? এই জিনিসটা ভাববে না যে রেকর্ডেড ক্লাসে যে বাড়ি গিয়ে বুঝবো, না রে ভাই, বাড়ি গিয়ে বুঝতে হবে না, এখানে বোঝ। আমি আছি তো, জলজান্ত এখানে দাঁড়িয়ে আছি। না স্যার, মোবাইলটা পাওয়ার বাহানা ওটা। আমি না ক্লাসে কিছু বুঝিনি স্যার, ফোনটা দাও তো একটু মা, স্যার এটা দেখি ভিডিওটা। বেকার টাইম ওয়েস্ট নিজের করছো, নিজে লস। আমরা টপিক লিখছিলাম পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক। পরম প্রতিসরাঙ্ক মিউ, তার সাথে আলোর বেগের, দেখো প্রতিসরণের সাথে আলোর বেগের কিন্তু মানে খুব ভালো রিলেশন। কেন? দেখতেই পাচ্ছ বেগ চেঞ্জ হচ্ছে বলে কি হচ্ছে, তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। পরম প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্কটা এরকম যে সি যদি শূন্য মাধ্যমে আলোর বেগ হয়, সি যদি শূন্য মাধ্যমে আলোর বেগ হয়, এবার শূন্য মাধ্যমে আলোর বেগকে আমি সি দিয়ে লিখছি, সেই ইউটিউবার যাদের নাম লিখলাম সি লিখলে তারা অন্য কিছু ভাববে, সেই মাইন্ডসেট নিলে সি অন্যরকম হয়ে যাবে। ওকে, তাহলে সি হচ্ছে প্লিজ শূন্য মাধ্যমে আলোর বেগ। আমরা এখানে ভি কে বলছি ওই মাধ্যমে আলোর বেগ যে মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বার করব। তাহলে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বার করব সেটাই হচ্ছে কি ভি। তাহলে কি আমি এখানে লিখতে পারবো যে মিউ সমান সি বাই ভি, অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত। ইট ইজ দ্য রেশিও অফ কি টু ভেলোসিটিস, ওয়ান ইজ ইন ভ্যাকুয়াম অ্যান্ড অ্যানাদার ইজ অন দ্যাট মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে দিয়ে আলো যাবে। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত, যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আমরা বার করব। উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখো। ধরো আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ, কেউ জানো কি এত কত? শূন্য মাধ্যমে আলোর বেগ কত? বলো দীপ্র, বলো বলো। ভেরি গুড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর আমি জানি কাঁচ মাধ্যমে আমি জানি কাঁচ মাধ্যমে ভিজি লিখছি। জি কেন লিখছি? গ্লাস। ভিজি কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমি জানি, এটা আমি জানি। তাহলে তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ককে কি আমি লিখবো সি বাই ভিজি? হ্যাঁ না না বলো। আর সি এর মান কত? 3 × 10⁸ আর 2 × 10⁸। কাটাকুটি গেলে কত পড়ে থাকে? তাহলে এখান থেকে আমি মান বসিয়ে কত পাবো? 3/2। হ্যাঁ না না বলো। এটাই পরম প্রতিসরাঙ্ক। তুমি বলো, শূন্য মাধ্যমে আলোর বেগ কি সব সময় বেশি হয়? শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যম অপেক্ষা বেশি। শূন্য মাধ্যম মানে কোনো মাধ্যমই নাই, সেখানে আলোর বেগ সবচেয়ে বেশি। আমি যখনই অন্য কোনো মাধ্যম, জল, কাঁচ, হিরে, এগুলোতে ঢুকতে যাব, আমার ভি এর মান আস্তে আস্তে কি হবে? কমবে। তাহলে কি আমি বলতে পারি যে সি এর মান সব সময় কি হবে? ভি এর থেকে বেশি, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ সব সময় অন্য কোনো মাধ্যম অপেক্ষা বেশি হয়, সব সময়। তাহলে সি এর মান যদি সব সময় ভি অপেক্ষা কি হয়? বেশি, তাহলে কি আমি বলতে পারবো সি এর মান, ভালো কথা, এর মান যদি এর থেকে সবসময় বেশি হয় তাহলে এর ভগ্নাংশটা কি সবসময় একের বেশি হবে? হ্যাঁ না না বল। তাহলে মিউ এর মান সবসময় কি হবে? একের। সেই জন্য আমরা বলবো কি যে পরম প্রতিসরাঙ্ক সর্বদা কি হবে? এক অপেক্ষা বেশি, সর্বদা এক অপেক্ষা বেশি হবে। কেন? কারণ সি এর থেকে কি হয়? ভি এর মান সবসময়। তো সি এর মান সবসময় ভি এর থেকে কি হচ্ছে? বেশি। সেই জন্য মিউ এর মান কি হচ্ছে? একের থেকে বেশি। মিশনের কোশ্চেন এসেছিল যে পরম প্রতিসরাঙ্ক কেন সর্বদা এক অপেক্ষা বেশি হয়। আমি কি কোশ্চেনটা বলতে পারলাম যে পরম প্রতিসরাঙ্কের মান
এটা এটা ওই ওই ঠিক আছে, আমি এতদূর বোঝাতে পেরেছি? এতদূর কি ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমরা এবার কাঁচ স্ল্যাব নিয়ে পড়বো। কাঁচের স্ল্যাব কাকে বলে? যদি ধরি আমরা যে একটা সমকোণী চৌপল লাইক দিস, এই সমকোণী চৌপলটা পুরোটা ধরো কাঁচ দিয়ে তৈরি, ভেতর ফাঁপা নয়, পুরো সলিড, তাহলে এইটা একটা হবে কাঁচের স্ল্যাব। এই কাঁচের স্ল্যাবের তাহলে কটা তল থাকবে? 6টা। আমি এবার কাঁচের স্ল্যাবটাকে যদি এইভাবে রাখি, দেখো আমি কিন্তু রেক্ট্যাঙ্গেল বুঝবো, হ্যাঁ না বল, কারণ এই ভেতরের অংশগুলো মনে হবে ভেতরে ঢুকে গেছে, আমি তো বুঝতে পারবো না, কারণ বোর্ডটা তো 2D, হ্যাঁ না বল, 3D অবজেক্ট নয়। সেই জন্য আমরা যখন কাঁচের স্ল্যাবকে আঁকবো একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, আমি বোঝাতে পেরেছি? বাকি মালগুলো ভেতরে ঢুকে আছে। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? আমি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায়, একটু ছবিটা কাইন্ডলি দেখো, আলোক রশ্মি যদি কাঁচের মধ্য দিয়ে স্ল্যাবের মধ্য দিয়ে যায়, তাহলে তার গতিপথ কেমন হয় সেটা একটু দেখাবো। তাকাবে প্লিজ। আচ্ছা, এটা কি একটা কাঁচের স্ল্যাব? আমি যদি আঁকি, ভালো করে দেখবে প্লিজ, এটা কি একটা কাঁচের স্ল্যাবের মতো লাগবে? মোটামুটি এটা অবভিয়াসলি একটা কাঁচের স্ল্যাব। দেখো তুমি দেখতেই পাচ্ছ, আমি বারবার বললাম যে আমি রেক্ট্যাঙ্গেল টাইপের শেপই পাবো যদি এটাকে এইভাবে রেখে দিই। ইয়েস অর নো? রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা। ওকে, এখন ধরো এখানে একটা আলোক রশ্মি এইভাবে এলো, এইভাবে একটা আলোক রশ্মি পড়লো, আলোক রশ্মিতে তীর দিতে হবে, তীর নাই মানে নাম্বার নাই, তাহলে আমি ধরে নিলাম পি বিন্দুতে আলোক রশ্মিটা এসে পড়লো। এবার যদি কাঁচের স্ল্যাব না থাকতো, আলোক রশ্মি কিন্তু সোজা বেরিয়ে যেত, হ্যাঁ না বল, সোজা বেরিয়ে যেত, ইয়েস অর নো? বেরিয়ে যেত। কিন্তু কাঁচ থাকার ফলে, এটা যেহেতু বায়ু, এটা গ্লাস, এটা এগেন এয়ার, তাহলে এটা লঘু মাধ্যম, হ্যাঁ না বল, আর এটা কি মাধ্যম? তাহলে লঘু থেকে ঘন গেলে অভিলম্বের দিকে সরে আসে, হ্যাঁ না বল। তাহলে আমি যদি এখানে একটা অভিলম্ব টানি, তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে, হ্যাঁ না বল। বল এত বোঝাতে পেরেছি আমি? এইটাকে আমি ধরছি আপতন কোণ I1, এটাকে ধরছি প্রতিসরণ কোণ R1। এবার দেখ, এটা কি ঘন মাধ্যম আর এটা কি মাধ্যম? তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, অভিলম্ব থেকে দূরে, বল এইভাবে যাবে, হ্যাঁ না বল। আমি ধরলাম এইটা হচ্ছে প্রতিসরণ কোণ I2। স্যার আপনি তো প্রতিসরণ কোণকে R দিয়ে ধরেন, আমি ধরছি I2, আমার বাবার সম্পত্তি আমি ধরছি, আমি আঁকছি তো, আমি আঁকছি মানে আমার সম্পত্তি। আর এটাকে ধরছি আমরা R2। আমি কি এতদূর বোঝাতে পেরেছি? আমি কি এতদূর বোঝাতে পেরেছি? ছবিটা কি ক্লিয়ার করাতে পেরেছি? নামকরণ করছি, এটার নাম পি দিলাম, এটার নাম কি দিব? কিউ। ঠিক আছে? ওকে, এত ক্লিয়ার? আমি এটাকে ধরেছিলাম এয়ার, এটাকে কি ধরলাম? গ্লাস, এটাকে কি ধরলাম? এয়ার। আমি যদি পি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করি, তাহলে পি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি পাও বাবা? বলো অপরূপ, পি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করলে কি হবে বলো? স্নেলের সূত্র ফর্মুলা কি ছিল বলো? 1μ2 = sin I বাই, তাহলে এখানে 1μ2 কই স্যার? আরে এয়ার থেকে গ্লাসে যাচ্ছে বলে আমি কি লিখতে পারবো? mug, হ্যাঁ না বল। এয়ার থেকে গ্লাসে যাচ্ছে বলে আমি কি লিখতে পারবো? mug, হ্যাঁ না বল। তাহলে mug সমান কি হবে? সাইন। এবার সাইন আপতন কোণ, আপতন কোণ কোনটা রে? বাই সাইন, বল এটা কি ঠিক? হ্যাঁ না বল, এত কি ঠিক? আবার কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কি পাও বলো? কিউ বিন্দুটা বলো, কে বলবে? অনুসুয়া বলো তো, কিউ বিন্দুতে কি হবে? কোথা থেকে কোথায় যাচ্ছে আলোক রশ্মি? বল সুরজিৎ। ভেরি গুড, জিমিউ এ। কেন জিমিউ এ হলো? গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, জিমিউ এ = ভেরি গুড, বস। তাহলে এটা হচ্ছে আপতন কোণ R2 আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ I2, ঠিক তো? আচ্ছা একটা কথা বল, এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ না বল। রেক্ট্যাঙ্গেল হওয়ার ফলে এই দুটো লাইন কি পরস্পর প্যারালাল, হ্যাঁ না বল? হবে প্যারালাল। এবার এই দুটো পরস্পর প্যারালাল হলে এর উপর যদি এটা লম্ব হয়,
আর এর ওপর যদি এটা লম্ব হয় তাহলে এই দুটো কি পরস্পর প্যারালাল হবে? হ্যাঁ না বল? তাই তো হওয়া উচিত। একটা লাইনের ওপর একটা পারপেন্ডিকুলার আর তার প্যারালালের উপর আরেকটা পারপেন্ডিকুলার, তারা নিজেরাও কি হবে? প্যারালাল। ঠিক বলছি তো? তার মানে m1 m2 আর যদি আমি নাম দিই n1 n2, তাহলে আমি এখানে লিখতেই পারবো যে m1 m2 প্যারালাল কত হবে? n1 n2। আর দেখ তুই PQ ভেদক, হ্যাঁ না বল? হবে না? হবে না? এই যে এইটা আর এটা প্যারালাল আর PQ ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান হবে? কেন হবে? একান্তর কোণ, বল হ্যাঁ না? এটা কি হবে? তাহলে যদি R1 সমান R2 পেলাম। এখন আমরা যদি জি মিউ এটাকে দেখি, তাহলে জি মিউ এ সমান সাইন R1 লিখতে পারবো। কেন? কারণ R1 ইকুয়াল টু কত হয়? ঠিক বলছি না? যেহেতু R1 ইকুয়াল টু কি হয়? R2, তাই R2 জায়গায় কি লিখলাম? ক্লিয়ার? এখন এ মিউ জি ইন্টু জি মিউ এ কত হয় রে গুণফল? 1। এক্ষুনি তো পড়ালাম 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 কত হয়? তাহলে এ মিউ জি ইন্টু জি মিউ এ কত হবে? ঠিক, এ মিউ জির মান বসালাম, জি মিউ এর মান বসাচ্ছি। এই দুটো কেটে গেল। তাহলে আমি কি লিখতে পারবো যে সাইন I1 সমান কত হবে? সাইন I2। অতএব I1 সমান হয় I2। I1 সমান I2 মানে এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান? তাই তুই বল, এই কোণ যদি পরস্পর সমান হয়, তার মানে এই রশ্মি আর এই রশ্মি পরস্পর কি হবে? প্যারালাল। হ্যাঁ না বল? তাহলে আলোক রশ্মি যে কোণে এসে পড়ছে সেই কোণেই নির্গত হচ্ছে, তাই তাদের মধ্যে চ্যুতি কোণ কত হবে? 0। হ্যাঁ না বল? তাহলে কাচের স্ল্যাবে আলোক রশ্মির চ্যুতি কত হয়? 0। তাহলে এই রশ্মি পরস্পর কি হবে? সমান্তরাল। তাহলে এই পরীক্ষায় এই প্রমাণটাই দেবে যে দেখাও কাচের স্ল্যাবে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর কি হয়? সমান্তরাল। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? কোন জায়গাটা? এই দুটো সমান হলো। তারপরে কি বলছি? I1 ইকুয়াল টু I2, এইটা যে কোণে এলো এটা সে কোণে এলো, তাহলে চ্যুতি কোণ কত হবে? 0। কারণ যে কোণে এসছে সে কোণেই তো চলে যাচ্ছে, যে দিক দিয়ে গেল সেই কোণেই যাচ্ছে, তাহলে চ্যুতি কোণ কত হবে? চেঞ্জই তো হয়নি কিছু। ঠিক আছে? আর দুটো ক্লিয়ার? একটা এরকম সমতল বা কাঁচ ফলক, এটাকে কি বলা হয়? কাঁচ ফলক। এর ফোকাস কত হতে পারে? কে বলতে পারবে? ফোকাস মানে যেখানে আলোক রশ্মি গিয়ে মেশে, কোথায় গিয়ে মিশতে পারে বলতো? অসীম। ঠিক বলছি তো? অসীম। তাহলে কাঁচ স্ল্যাবের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস কত হবে? অসীম। তাহলে এটা কোশ্চেন যদি কখনো দেয়, এটি কাঁচ স্ল্যাবের ফোকাস দৈর্ঘ্য কত হয়? অসীম। নোট ডাউন করে নাও, কাঁচ স্ল্যাবের ফোকাস দৈর্ঘ্য অসীম। পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। বলো। সমতল দর্পণ অসীম। কাঁচ ফলকের ক্ষেত্রে আমাদের কি হবে? যে ফোকাস দৈর্ঘ্য হবে অসীম। ক্লিয়ার হয়েছে? কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য হয় অসীম আর চ্যুতি কত হয়? 0। কিন্তু একটা জিনিস ঘটেছে, দেখ আলোটা যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, সরে গেছে, কিন্তু প্যারালালি মনে হচ্ছে সরে গেছে। এটাকে বলবো আমরা পার্শ্ব সরণ। কি বলবো? পার্শ্ব মানে কি? পাশে, আর সরণ মানে কি? সরে যাওয়া। তাই পার্শ্ব সরণ মানে পাশাপাশি সরে গেছে। দেখ আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, ও পাশাপাশি সরে এই দিক দিয়ে যাচ্ছে। বল আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ঘটনা। আমি কি বলতে পারলাম? জাস্ট একটা ছোট্ট টপিক অ্যাড করো, আমি আগের টপিকে বোঝাতে মিস করে গেছি। প্রতিসরাঙ্কের আমরা বেগের সঙ্গে সম্পর্ক বার করলাম তো, তোরা কথা বলছিস বলে আমি ভুলে যাই। প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, এটা আবার লিখছি আমি। বলছি বারবার কথা বলিস না, তাহলে কি বলতো আমি মিস করবো, তোদের লস হবে। আমি যদি মিস করে যাই, আমি পরের দিন পরীক্ষা ঠিক দিয়ে দিবো, কারণ আমার তো মাথায় আছে আমি অন্য ব্যাচে পড়িয়ে দিয়েছি, বা আমার তো একটা মাথায় আছে যে আমি এই টপিক পড়াবো। আমি কি বললাম? প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, আমি এটা মিটাচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। টপিকটা লেখো, প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক।
প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দিয়েছেন বিজ্ঞানী কশি। ঠিক আছে, এটাকে আমরা ভালোভাবে বলি, হাসবি না, কচি বলে, বাট কশি। ঠিক আছে, CAUCHY, অনেকে বদমাশি করে কচি বলে, বাট কশি। প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, প্লিজ। প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে a+b/λ², এবং মাধ্যমিকের জন্য এবছর মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। এবং তিনি প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটাও দিয়েছিলেন, এটা মিউ ভার্সেস ল্যামডা। প্লিজ, মিউ ভার্সেস ল্যামডার গ্রাফটা কেমন ছিল? এরকম। তাহলে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা মোটামুটি আমরা এভাবে মাথায় রাখবো, যে মিউ ভার্সেস ল্যামডা এরকম লেখচিত্র পাওয়া যায়। কিছু লেখনি নাকি বাবা? খুব ভালো। পরের দিন খালি প্রমাণটা না পাই তোমার খাতায়, ঠিক আছে, প্রসাদ। তাহলে এই হলো টপিক। আমরা এবার আলোচনা করব আমাদের লাস্ট টপিক আজকের, প্রিজম। প্রিজম কি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এইটা হচ্ছে প্রিজম, এটা আমার কাছে ছোট ভার্সন আছে। প্রিজমের ক্ষেত্রে যদি দেখতে পারো, যে আমি প্রিজমটা যদি একটা মোটামোটা করে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে প্রিজমটা লাইক এইরকম স্ট্রাকচার থাকে, এই নাকি হ্যাঁ না বলো? তাহলে এই দিকটা একটা ত্রিভুজ, এদিকটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ আকার তল। ঠিক আছে, এই দিকটা রেক্ট্যাঙ্গেল, এই দিকটা রেক্ট্যাঙ্গেল, আর তলেরটা রেক্ট্যাঙ্গেল। তাহলে তিনটে আয়তাকার আর একটা কি, দুটো ত্রিভুজ আকার, এরকম পাঁচটা তল। এদিকে দেখো, এটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, তলে আয়তক্ষেত্র। তাহলে তিনটি আয়তক্ষেত্র, দুটো ত্রিভুজ, মোট পাঁচটা তল দ্বারা গঠিত একটি বিচ্ছুরক মাধ্যম। বিচ্ছুরক কেন? এর মধ্য দিয়ে যদি সাদা আলো পাঠাই, কটা বর্ণে ভেঙে যায়, এটাকে কি বলা হয়? বিচ্ছুরণ। তাই এটাকে কি বলবো? বিচ্ছুরক মাধ্যম। তাই এরকম একটা বিচ্ছুরক মাধ্যম। এবার আলোক রশ্মিকে যদি এই দিক দিয়ে পাঠাই, তাহলে সোজা বেরিয়ে যাবে, এই দিক দিয়ে কোনো ঘটনাই ঘটবে না, এই দিক দিয়ে হবে না, হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আমি যদি আলোক রশ্মিকে এই দিকে পাঠাই, তবে বিচ্ছুরণ ঘটবে। যদি সাদা আলো পাঠাই, এবার ধরো আমি এখানে একটা লাল আলো পাঠালাম, সেটা কি ভাঙবে? কেন? লাল আলো তো কিছু দিয়ে তৈরি হয় না, সেই জন্য লাল আলো কিন্তু ভেঙে যাবে না। তো লাল আলো যদি দিক দিয়ে পাঠায়, দেখা যায় সেটা ভূমির দিকে বেঁকে যায়। মানে আমি পাঠালাম এই দিকে, প্রিজম না থাকলে সোজা বেরোতো, কিন্তু প্রিজম থাকার জন্য এইদিকে ঘুরে যাচ্ছে, এরমে ঘুরে যাচ্ছে। তোমরা এটা পড়ে উঠছো। এখন এই প্রিজমে যদি তাহলে আমি একটা লাল আলো ফেলি, তাহলে সেটা এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে এইদিকে, তাহলে চ্যুতি হচ্ছে। হ্যাঁ না বলো? চ্যুতি হচ্ছে। তো আমরা সেই চ্যুতির ক্যালকুলেট করব। সো ডেভিয়েশন অফ রেজ ইন প্রিজম। বলো আমি টপিকটা কি বোঝাতে পারলাম? দেখো, খুব ভালো করে আগে ছবিটা দেখ, খুব ভালো করে আগে ছবিটা দেখ, এদিকে দেখা। তাহলে আমরা যদি প্রিজমটাকে আঁকি, তাহলে প্রিজমটাকে দেখতে ঠিক ত্রিভুজের মতো লাগবে, ঠিক বলছি তো? এরকম ত্রিভুজের মতো লাগবে। এইটাকে বলবো আমরা ত্রিভুজের শীর্ষ কোণ বা প্রিজমের কোণ। এখন আমি যদি এই দিক দিয়ে, ভালো কথা, আমি যদি এই দিক দিয়ে একটা লাল আলো পাঠাই, ভালো কথা, তাহলে এটা যদি প্রিজম না থাকতো, প্লিজ এদিকে কনসেন্ট্রেট করো, প্রিজম যদি না থাকতো, তাহলে ও কি হতো? সোজা বেরিয়ে যেত। হ্যাঁ না বল? সোজা বেরিয়ে যেত, ঠিক বলছি তো? দীপ, বোঝাতে পেরেছি? এবার প্রিজম আছে বলে সে কি হবে? এরকম ভাবে বেঁকে যাবে। হ্যাঁ না বল? বোঝাতে পেরেছি আমি? ঠিক বুঝাতে পেরেছি ব্যাপারটা? এভাবে বেঁকে যাবে। এই যে বেঁকে গেল, তাহলে দেখ আলোক রশ্মি এই দিক দিয়ে গেল, আমি যদি এখানটাতে চোখ রাখি, আমি দেখবো আলোক সোজা এই দিক দিয়ে আসছে। হ্যাঁ না বল? সোজা দিক দিয়ে আসছে। তার মানে আমি যদি দেখি, আমার মনে হবে যেন আলোক রশ্মিটা এরকম সোজা আসছে, ঠিক বলছি তো? তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এইদিকে, গেল এদিকে। এই কোণটাকে কি চ্যুতি কোণ বলবো? হ্যাঁ না বলো? এই কোণটা কি চ্যুতি কোণ হবে? কেন? যাওয়ার কথা যেদিকে ছিল আর গেল যেদিকে, তার মধ্যবর্তী কোণকে কি বলি? চ্যুতি কোণ। তোমার মা বাবা তোমাকে পড়াশোনা করাচ্ছে এখানে ডাক্তার হওয়ার জন্য, তুমি দোকানে একটা কেরানি চাকরি করছো, বাস, খুব ভালো, ডেভিয়েশন হয়ে গেছে তোমার। আমি কোনো জিনিসকে খারাপ বলছি না, জীবিকার জন্য এভরিথিং ইজ গুড, কিন্তু তুমি তোমার ক্যাপেবল যতটা আছো তার থেকে যদি কম করো, তাহলে তো ভাই খারাপ লাগবে, তার থেকে তো খারাপ লাগবে।
আমার বাড়ির লোক এখনো আমাকে বাড়ি গেলে কথা শোনায়। কেন? কারণ আমি ক্লাসে ফার্স্ট হতাম। আমি বাড়ির লোক ভেবেছিল যে আমি চাকরি করব, কিন্তু আমি চাকরি পছন্দ করি না। আমি চাকরি পছন্দ করি না, ভালো লাগে না। যে আমি চাকরি করলে আমি সবার সাথে ঝগড়া করবো, এটুকু আমি জানি ভালো করে। পারবো না আমি চাকরি করতে। যে আমাকে কেউ যদি বলে 10টায় ঢুকতে, আমি ঢুকবো না, আমার ইচ্ছা আমি 11টায় ঢুকবো। ওই যে আমি পারবো না। আমি কি একদিন মনে হলো যে আজ শরীর খারাপ, পড়াবো না, ভালো লাগছে না, একটা বাহানা করিলাম আজকে শরীর খারাপ হয়ে পড়াবো না, যা হতে পারে, বললাম না, আমি এক্সট্রা করে দিলাম ক্লাস ছুটির দিন থেকে, হতে পারে না। সো আমি এখানে নিজে স্বাধীন কিনা? আমি স্বাধীন জায়গা বেশি পছন্দ করি, কোনো পড়াশোনা তো আমি একদম পছন্দ করি না। আর বিশেষ করে চাকরি মানে তো পাবলিক সার্ভেন্ট। অন রেকর্ড বলছি, একটা আইএএস ও পাবলিক সার্ভেন্ট, একটা ক্লার্কও পাবলিক সার্ভেন্ট। ইউপিএসসির পুরো নামই হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশন ভাই। এবার তুমি আইএএস কে গিয়ে বলতে হবে তো পাবলিকের চাকর, চল কাজ কর, ওরকম বলা যাবে না ভাই। হি ইজ অবভিয়াসলি আইএএস, ঠিক আছে, বাদ দিলাম, বাট আলটিমেটলি তো পাবলিক সার্ভেন্ট। এবার ধর মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে রাত 12টার সময়, এই তো এসো, তো দরকার আছে, বাস আমি তো যেতে পারবো না, আমি তো ঘুমাবো তখন, আমি নিজের ঘুম ছেড়ে যাবো কেন? বাস আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে, সিম্পল। আমি পছন্দ করি না। এবার সবাই তো এরকম নয়, অনেকে ডাক্তারি পছন্দ করে, আমি ডাক্তারি পছন্দ করি না, ভালো লাগে না আমার ডাক্তার। আমার ডাক্তার দেখলে কাইন্ড অফ ওই যারা মুরগি কাটে তাদেরকে দেখে মনে হয় কাইন্ড অফ। কারণ কিছু না হলেও, ধর আমার কিচ্ছু হয়নি, গেলে আমাকে কিছু না হলেও 4টে ওষুধ লিখেই দেবে। এরকম অনেক জায়গা আছে, কত ভালো ভালো ডাক্তার যারা এক্সট্রা ওষুধ লেখেই না, পছন্দ করেন এক্সট্রা ওষুধ লেখা। এরকম ডাক্তার আছে না? নাই। আবার এরকম ডাক্তারও তো আছে যারা নিজের সুবিধার জন্য তোমার কিছু হয়নি বলবে যাও ছবি করে নিয়ে আসো, শুধু শুধু। আমরা মনে হয় ডাক্তার কি বলে আমাদেরকে, শুধু শুধু নয়, এটা দরকার আছে, হতেও পারে দরকার আছে, আবার নাও তো হতে পারে। আমি তাকে জাজ করবো কি করে? আমি তো তাকে জাজ করতে পারবো না। কিন্তু আমি যা পড়াচ্ছি অন রেকর্ড, যদি কেউ দেখে আমার পড়ানো কোনো জায়গায় খামতি আছে, আমাকে বার করে দাও, আমি শুধরে নেবো। তোমাদেরকে সেই জন্য বারবার বলি যে আমি যদি কোনো জায়গায় মিস্টেক করি, আমাকে বলবি যে এই জায়গায় মিস্টেক হয়েছে স্যার, ঠিক করুন। হতে পারে না, আমি তো মানুষ, তো ভুল হতেই পারে আমার দ্বারা। সো তোমাদের মধ্যে থেকে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ কিচ্ছু হবে না, এরকম অনেকে আছে। সো যেমন পড়াশোনা করবে ভাই সেরকম হবে, ঠিক আছে? এদিকে এসো। তাহলে এটা কি চ্যুতিকোণ হবে? এটা কি চ্যুতিকোণ হবে? এদিকে দেখা, প্লিজ কনসেন্ট্রেট হিয়ার। দেখো আমি কি করলাম, এই তলের উপর একটা লম্ব টানলাম, ভালো করে শোন। এই যে তল, এই তলের উপর একটা লম্ব টানলাম, তাহলে তলের উপর একটা লম্ব টানলাম, এই তলের উপর একটা লম্ব টানলাম, তাহলে অঙ্কন অনুসারে এগুলো কিন্তু লম্ব। তার মানে এই তলের উপর লম্ব মানে এই কোণটা কত হবে? 90। হ্যাঁ না বল, এই কোণটা কত হবে? আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? লম্ব টেনেছো বাবা। এই ছেদ বিন্দুটাকে ও নাম দিলাম। এটা কি আপতিত রশ্মি? এটা কি অভিলম্ব? তাহলে এটা কি আপতন কোণ হবে? হ্যাঁ না বল। আর এইটা কি প্রতিসরণ কোণ হবে? হ্যাঁ না বল। এইটা কি আপতন কোণ, এটা কি হবে? বাস, আমার আঁকা কমপ্লিট। এবার নামকরণ করবো। আঁকা বোঝাতে পারলাম? চুপ করো বাবা। এই বিন্দুটা পি, এই বিন্দুটার নাম দিলাম কিউ, এই বিন্দুটার নাম দিলাম আমি আর। এই যে এই বিন্দুটার নাম দিলাম আমার। এত ঠিক আছে? খাতা রাখো প্লিজ, খাতা রেখে দাও একদম, কোনো পেন চালাতে হবে না। তুমি একদম আমার প্রমাণটা দেখো, এটা উপপাদ্য, প্রমাণটা দেখো শুধু, কিছু লিখতে হবে না, আমি টাইম দেবো। এই ত্রিভুজটার কথা পাবো প্লিজ, ত্রিভুজ পি কিউ আর। ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি পাও দেখো। এটা কি বহিস্থ কোণ? বহিস্থ কোণ কি অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান? এই কোণটার নাম কি দিয়েছি আমি? ডেল্টা। কি নাম দিয়েছি? ডেল্টা সমান, তাহলে কি লিখতে পারবো? এই কোণ প্লাস এই কোণ। হ্যাঁ না বল। তাহলে ডেল্টা সমান কি আর পি কিউ প্লাস কত হবে? আর কিউ পি। বল এই জায়গাটাকে বুঝিসনি, স্টেপ ওয়াইজ বলবি আমাকে, বুঝতে পারিসনি। ক্লিয়ার সবার? চলে আসছি। আচ্ছা, আলোক রশ্মি এদিকে সোজা যেত, আর এটা অভিলম্ব, তার মানে এই কোণ আর এই কোণ কি সমান বিপ্রতীপ? হ্যাঁ না বল। এই কোণ আর এই পুরো কোণটা কি সমান বিপ্রতীপ? হ্যাঁ না বল। তার মানে আমি কি লিখতে পারি যে কোণ ও পি আর সমান I1? হ্যাঁ না বল। কেন বিপ্রতীপ? দেখ এই কোণ আর এই কোণ কি হবে? সমান তো, বিপ্রতীপ। আবার দেখ কোণ ও পি আর মানে কি? কোণ কিউ পি আর প্লাস R1। হ্যাঁ না বল।
তার মানে কোণ কিউ পি আর এই কোণটা প্লাস R1 সমানিত হচ্ছে এই কোণটা নাকি রে পুরোটা, আর এটা মানেই কত? অতএব কোণ কিউ-পি-আর সমান কত হলো? I1 মাইনাস R1। এত কি ক্লিয়ার? এত ক্লিয়ার? তাহলে তুই বল, যদি এই কোণটা মানে I1 মাইনাস R1 হয়, আরে ভাই তাহলে এই কোণটা মানে তো I2 মাইনাস R2, হ্যাঁ না বল? তাহলে কি আমি এখানে একইভাবে লিখতে পারবো, একইভাবে কি কিউ-পি-আর কোনটা ছিল রে? কিউ-পি-আর, এখানে কিউ-পি-আর কই? ও আমি উল্টো লিখেছি আর-পি-কিউ নাকি? আর-পি-কিউ একই জিনিস তো, তাহলে আর-পি-কিউ লেখ, আর-পি-কিউ তো কিউ-পি-আর, এটা তাহলে কত লিখবো? আর-পি-কিউ, একই লেখ আর-পি-কিউ, এখানে কি লিখেছি? আর-কিউ-পি। তাহলে আর-কিউ-পি, তাহলে একইভাবে আর-কিউ-পি সমান কি হবে? I2 মাইনাস, বল এটা কি ঠিক? এত কি ঠিক? তা ডেল্টা সমান কি হবে টাকা? ডেল্টা সমান এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে I1 মাইনাস R1 প্লাস কত ছিল? I2 মাইনাস R2। অতএব ডেল্টা সমান কি আমি লিখতে পারবো? I1 প্লাস I2 মাইনাস কমন গেলে, বল এত দূর পর্যন্ত কি ঠিক আছে? হ্যাঁ না না বল? বল এই জায়গাটা কার অসুবিধা বল? চল বল বল, অসুবিধা বল, ক্ষমতা থাকলে অসুবিধা বল। আছে? একটু অসুবিধা আছে? ক্লিয়ার দূর? আমরা চতুর্ভুজ APOQ কে কনসিডার করব। পাশের জনের সাথে গল্প করবি তো, সময় দেব। আমার এরপর 8-এর ব্যাচ আছে, এই 12-এর ব্যাচ আছে পড়ানোর জন্য। তোরা ওখানে গিয়ে মেঝেতে বসে দিন রাত গল্প কর, রাত 11টা পর্যন্ত আমার ক্লাস আছে, কিন্তু এখানে বুঝে নে, তারপর 3 ঘন্টা গল্প করে বাড়ি যা। আমি ফোন করে দেবো, আপনার মেয়ে গল্প করছিল ক্লাসে, গল্প করবে দিয়ে বাড়ি যাবে, কোনো ব্যাপার নাই, আমি সেখানে বলে দেবো। তুই দেখো, তুই প্রমাণটা বোঝ। এবছর মাধ্যমিকে না আসে মানে তোদের এসছে এই প্রমাণটা ধরে নে মাধ্যমিক হলো দূর। আমরা চতুর্ভুজ APOQ থেকে পাই অনুসুয়া দাঁড়া দেখি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়? প্লিজ, এতক্ষণ ভাবতে হচ্ছে। 380? শিওর তুই? আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি? তাহলে কোণ APOQ এর সমষ্টি কত হবে? তাহলে কোণ A প্লাস কোণ P প্লাস কোণ O প্লাস কোণ Q কত হবে? অঙ্কন অনুসারে আমি কি এটা লম্ব এঁকেছি? হ্যাঁ না বল? তাহলে কোণ P আর কোণ Q কি হবে? 90-90 করে, হ্যাঁ না বল? আমি আগেই বলে দিয়েছিলাম অঙ্কন। তাহলে কোণ A প্লাস 90 প্লাস কোণ O প্লাস 90 সমান কত? 360। কেন? কারণ কোণ P সমান কোণ Q সমান কত অঙ্কন অনুসারে? তার মানে কোণ A প্লাস কোণ O সমান কত? এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর। বল, না বুঝে দেখা, না বুঝে দেখা হয়েছে? ত্রিভুজ POQ এর কথা ভাব। তাহলে কটা স্টেপে করলাম? প্রথমে কি করেছিলাম? ত্রিভুজ এইটা, পরে চতুর্ভুজ, তারপরে এই ত্রিভুজ। খেলা কত? এই 1 নম্বর ত্রিভুজের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এই বড় চতুর্ভুজ, তৃতীয় স্টেপ এই ছোট ত্রিভুজ। ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, এই 3টে স্টেপে খেলা। ক্লিয়ার? ত্রিভুজ POQ এ কি আমি লিখতে পারি যে কোণ R1 প্লাস কোণ R2 প্লাস কোণ O কত হবে? বল ঠিক বললাম? আমি যদি 2 আর 3 কে তুলনা করি, 2 আর 3 কে তুলনা, তাহলে 2 ও 3 কে তুলনা করে পাই কি পাই? দেখ 180 180 ও সেম, তাহলে এই দুটো কি সেম সেম? তার মানে কোণ A সমান কত হবে? কোণ R1 প্লাস R2। এখানে কোণ চিহ্ন লিখিনি, বলে কি এই দুটো কি সেম তো? R1 প্লাস R2 একই তো, তাহলে এখানে কোণ চিহ্ন আমি লিখিনি। তার মানে R1 প্লাস R2 মানে কি A। তাহলে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস কত হবে? বল, প্রমাণটা কে বুঝিসনি? এই প্রমাণটা 3 মার্কসের আসে পরীক্ষায়, কে বুঝিসনি বল? বারবার বলেছিলাম মন ওখানে দিতে, আমি কি বোঝাতে পেরেছি? এবার নোট ডাউন করে নাও।
7:30 বাজলো, তাড়াতাড়ি কর। মুখ বন্ধ, খাতায় পেন চলবে। বুঝে বুঝে করো, পুরো বুঝিয়েছি আমি, তার জন্য আমার গলা বসে গেছে। বুঝেছিস তোরা? পরের দিন এই প্রমাণটা আর কাঁচা স্ল্যাব দেবই, দুটোই প্রমাণ দেবো আমি, দুটোই প্রমাণ করতে হবে, না করলে আমি ঠ্যাঙাবো, আমি সঙ্গে সঙ্গে মারবো, যার খাতে দেখবো নাই। এটা আগে টোকো। আলোর প্রতিফলন হলো, প্রতিসরণ হলো, এর পরের দিনের টপিক হবে লেন্স। লেন্স পরিয়ে আমরা আলোটাকে বন্ধ রাখবো। আমি কি শেষ করেছি ক্লাস? শেষ করিনি তো। আমি না বলা পর্যন্ত কেন বন্ধ করছিস? এদিকটা হলে বলবে, মিটাবো আমি। নাও, হ্যাঁ দুটোই টুকবে তো, নাও টোকো টোকো, ভালো করে দেখো, বুঝে করো, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নাই, খুব স্লো বোঝাচ্ছি, ভালো করে বোঝো, তাড়াহুড়োর কিছু নাই। হ্যাঁ চিল্লামিল্লি করছি বেশি হয়তো, কারণ এক্সাইটেড হয়ে যায় পড়াতে গিয়ে অনেক সময়। এটা কোণ পি সমান কোণ কিউ সমান 90 ডিগ্রি, এদিকটা মিটালাম। প্লিজ এদিকে কনসেন্ট্রেট করো। অস্মিতা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছিস মনোজিৎ? ডেডিকেশনটা রাখিস, ভেরি গুড বয়। এবার আমরা যে প্রিজমটা এঁকেছিলাম, প্রিজমের ক্ষেত্রে আমরা এই যে আলোক রশ্মির ক্ষেত্রে দেখলাম এরকম ঘটলো, এই কোণটাকে আমরা আপতন কোণ বলেছিলাম। এবার আপতন কোণটাকে যদি কমাই বা বাড়াই, ধরো আপতন কোণের মান আমি বাড়াচ্ছি, তাহলে চ্যুতি কোণের মান কি হবে? ভাব, আপতন কোণের মান বাড়াচ্ছি মানে আমি এদিকে নামাচ্ছি, হ্যাঁ না বল, নামাতে নামাতে নামাচ্ছি, তাহলে চ্যুতি কোণের মানের কি পরিবর্তন হবে সেইটা আমরা বাই প্র্যাকটিক্যাল দেখেছি, এবং তার থেকে পাওয়া তথ্যগুলো দিয়ে একটা গ্রাফ প্লট করেছি। সেই গ্রাফটা কেমন হয়? ডেল্টা ভার্সেস I1 এর গ্রাফ বলি আমরা, ডেল্টা ভার্সেস I1 এর গ্রাফ। ডেল্টা মানে কি? চ্যুতি কোণ, আর I1টা কি? এই কোণটা। গ্রাফটা দেখা গেছে যে এই রকম টাইপের স্ট্রাকচার নেই, একটা ইউ এর মতো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, ভালো করে তাকাবে প্লিজ, যে I1 এর মান যদি আস্তে আস্তে বাড়ায়, ডেল্টার মান প্রথমে কি হচ্ছে? কমছে, কমতে কমতে মিনিমাম হচ্ছে, হ্যাঁ না বলো? এই যে বিন্দুতে সবচেয়ে কম চ্যুতি তাকে বলবো আমরা ন্যূনতম চ্যুতি। ন্যূনতম চ্যুতি, ন্যূনতম, ন্যূনতম মানে মিনিমাম, মিনিমাম ডেভিয়েশন। এই ন্যূনতম চ্যুতির একটা শর্ত আছে, শর্তটা কত না, তো I1 সমান কত হয়? I2। মনে রাখবে, যখন I1 সমান I2 হয় তখন ন্যূনতম চ্যুতি পাওয়া যায়। তাহলে I1 ইকুয়াল টু I2 হলে আমরা দেখব ন্যূনতম চ্যুতি এখানে আমরা পাচ্ছি। এই ন্যূনতম চ্যুতি পাওয়ার পর আবার দেখো I1 এর মান বাড়ালে চ্যুতির মান বাড়ছে। তার মানে একটা কথা এখানে লিখে রাখবো,
আপতন কোণের মান বাড়াতে থাকলে চ্যুতিকোণ প্রথমে কমে পরে বাড়ে। খুব ইম্পর্টেন্ট, এবছর মাধ্যমিকেও ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই লাইনটা, যে আপতন কোণের মান যদি বাড়াতে থাকা যায় তাহলে চ্যুতিকোণের মান প্রথমে কমে পরে কি হয়? ঠিক আছে।